জি 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 অনুরোধ করছি। ইনফার্টিলিটি কেয়ার আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এই সেন্টার প্রতিষ্ঠার জন্য। আমি ব্যক্ত কণ্ঠে বলতে চাই, এটা হচ্ছে সিলেটের সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার একটি সম্পূর্ণ সমাধান। সম্পূর্ণ সমাধান বলতে আমরা বলতে চাচ্ছি এখানে বন্ধ্যাত্বের যত ধরনের পরীক্ষা নিরীক্ষা, কারণ অনুসন্ধানের জন্য অনেক ধরনের পরীক্ষাই লাগে, পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে প্রাইমারি চিকিৎসা, একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করে শুধু ওষুধের মাধ্যমে চিকিৎসা থেকে শুরু করে একদম টারশিয়ারি, অর্থাৎ কিনা আইভিএফ, যেটাকে আমরা অনেকেই টেস্ট টিউব বলে থাকি, টেস্ট টিউব বেবি, সেই সমাধানটুকুর ব্যবস্থা আমরা রাখবো ইনশাআল্লাহ, রেখেছি ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি বন্ধ্যাত্ব অথবা ইনফার্টিলিটি অথবা সাবফার্টিলিটি এটা যেটা কিনা একটা অভিশাপ স্বরূপ। হ্যাঁ, একটা নিঃসন্তান দম্পতি মাত্রই বুঝতে পারে, জানতে পারে এই কষ্টটা। হ্যাঁ, এখানের জন্য, এই চিকিৎসার জন্য অনেক জায়গা দৌড়াদৌড়ি করতে হয়, এটার খরচ তো আছেই, প্লাস বিভিন্ন জায়গায় থাকা, সবাই সেটা অ্যাফোর্ড করতে পারেন না, সবার পক্ষে সম্ভব হয় না। তাই আমাদের এই প্রয়াস, আমাদের চেষ্টা, আমরা সিলেটের মাঝেই এটা করব, সর্বপ্রথম আমরাই চালু করেছি। এবং আমাদের এখানে আল্লাহর রহমতে এই বন্ধ্যাত্ব চিকিৎসার পাশাপাশি ধরুন একজন সন্তান সম্ভবা মহিলার সকল ধরনের চিকিৎসা, চেক আপ এবং ডেলিভারি, সেটার জন্য রয়েছে আমাদের অভিজ্ঞ বিশেষজ্ঞ প্রসূতি বিশেষজ্ঞরা। শিশুর জন্য রয়েছেন বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞরা। এমনকি আমাদের বাচ্চাদের জন্য রয়েছে 35 শয্যা বিশিষ্ট এনআইসিইউ, যেটাকে নিউরেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট বলে থাকি, কারণ অনেক সময় এইসব বাচ্চাদের প্রিমেচুর ডেলিভারিরও প্রয়োজন পড়ে। এই জন্যই আমরা এই হাসপাতালটাকে একটি সম্পূর্ণ সমাধান বলতে চাচ্ছি, এবং এটা সিলেটের একদম সবকিছু সহ সর্বপ্রথম একটি সেন্টার হতে যাচ্ছে। এখন এই সেন্টারটি সম্বন্ধে, বন্ধ্যাত্ব সম্বন্ধে, আইভিএফ সম্বন্ধে আপনাদেরকে একটা ধারণা দিবেন, একটি প্রেজেন্টেশন দিচ্ছেন অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর হিমাংশু দাস সৌম্য। আর তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নেই, আমি দুঃখিত, আমি বলতে ভুলে গেছি। আমি হচ্ছি অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর নাতিয়া রহমা। আমি এই হাসপাতালের সাথে জড়িত, আমি একজন গাইনি, স্ত্রী রোগ, প্রসূতি এবং বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ। ঠিক আছে, ধন্যবাদ। এখন হিমাংশু দাস সৌম্য। সবাইকে স্বাগতম আমাদের এই ইনফার্টিলিটি সিলেট ইনফার্টিলিটি কেয়ার এবং রিসার্চ সেন্টারের আইভিএফ সেন্টারের উদ্বোধন উপলক্ষে আমি আমার স্যারের অনুমতি সাপেক্ষে আমি আমার প্রেজেন্টেশন শুরু করছি। সবার একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমরা একটু আইভিএফ সম্পর্কে একটা ব্রিফ ধারণা দিব, তারপর আমাদের সেন্টার সম্পর্কে একটু ধারণা দিব। আমরা স্লাইডটা রাখছি হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন এ হোপ, মানে আমরা যখন কোনো বন্ধ্যা দম্পতিকে দেখি তখন দেখি যে এরা অনেক ধরনের দুশ্চিন্তা, ফ্রাস্ট্রেশনে ভোগে, একটা বাচ্চা হচ্ছে না। এই চিন্তা থেকেই আমরা সিলেটের 21 জন গাইনোকোলজিস্ট চিন্তা করলাম যে এরকম একটা সেন্টার করা উচিত, যে আমরা সিলেটে যাতে একটা আইভিএফ করতে পারি। এটার ফলশ্রুতিতেই গত 3 বছর থেকে আমরা কাজ করতে করতে আজকে আমরা এটার উদ্বোধন ঘোষণা করছি। তো আমি একটু আইভিএফ সম্পর্কে আপনাদের ধারণা দিই। ইনভিট্রো ফার্টিলাইজেশন এ হোপ, আমরা বলছি যে সিলেট ইনফার্টিলিটি সেন্টার রিসার্চ কেয়ার সেন্টারটা হচ্ছে সিলেট ডিস্ট্রিক্টের প্রথম আইভিএফ সেন্টার। আমরা একটা হোপ করতে পারি যে আমাদের যারা বন্ধ্যা কাপল আছেন তারা একটা বাচ্চার বাবা মা হবেন, এই উদ্দেশ্যেই আমাদের এই সেন্টারটা তৈরি করা। এটা একটা নরমাল একটা মহিলার যে বাচ্চা হওয়ার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকা দরকার, এই জিনিসগুলো এইখানে যদি কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়, বাধাগ্রস্ত হয়, তাইলেই নরমালি বাচ্চা হইতে প্রবলেম হয়, তখনই চিকিৎসার প্রয়োজন পড়ে। এবং যেটা আলটিমেট চিকিৎসা হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন বা টেস্ট টিউব বেবি। আমরা যদি আইভিএফ এর হিস্ট্রির দিকে যাই, তাইলে প্রথম যে টেস্ট টিউব বেবি দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন সেটা 1978 সালে লুইস ব্রাউন। এটা আমরা মোটামুটি জানি সবাই। যারা করেছিলেন তারা দুজন ডাক্তার, ডক্টর রবার্ট এডওয়ার্ড এন্ড ডক্টর প্যাট্রিক স্ট্যাপু।
এখন 2026 সালে millions of children worldwide has been born through IVF. মিলিয়নের মতো বাচ্চা প্রতি বছর আইভিএফ এর মাধ্যমে জন্ম লাভ করে। উনি হচ্ছেন রবার্ট এডওয়ার্ড উইথ লুইস ব্রাউন। ওনাদের নাম দুনিয়াতে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। লুইস ব্রাউনের জন্মের পরবর্তী অবস্থা এবং বর্তমান লুইস ব্রাউন। আসি বাংলাদেশের আইভিএফ এর হিস্ট্রি সম্পর্কে। বাংলাদেশে প্রথম আইভিএফ হয় 2001 সালে, করেন আমাদের সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর পারভিন ফাতিমা ম্যাডাম, এবং 3 জন বাচ্চা জন্মলাভ করে হীরামণি মুক্তা। পরবর্তীতে আমরা যেটা এফটিপি বলি, ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার, যেটা এই জিনিসটা করেন আমাদের সম্মানিত শিক্ষক এবং রাশিদা বেগম ম্যাডাম 2008 সালে, এবং যে বাচ্চাটা জন্মগ্রহণ করে তার নাম রাখা হয় অপসরা। এটা অপসরা 2008 সালে ম্যাডামের তুলে। হীরামণি মুক্তা জন্মের পরবর্তী এবং বর্তমান অবস্থা হীরামণি মুক্তার। এখন আসি কেন আইভিএফ লাগতেছে, কেন আইভিএফ করাটা জরুরি হয়ে পড়েছে। প্রথমে হচ্ছে টিউবের ডিজিজ, আমরা একটু পরেই দেখাবো। আমাদের জ্বরের পাশে দুটো টিউব থাকে যেখানে বাচ্চা তৈরি হয়। এই জায়গাটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, ব্লক হয়ে যায়, তখনই আইভিএফ এর দরকার পড়ে। মহিলাদের একটা রোগ আছে যেটাকে আমরা বলতেছি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেখানে অনেকগুলো হরমোনাল প্রবলেম থাকে, বাচ্চা হইতে প্রবলেম হয়। কিছু কিছু কাপড় আমরা দেখেছি তাদের কনভেনশনাল আমরা যে ইনভেস্টিগেশন গুলো করি ওইখানে কোনো ধরনের ভুল ধরা পড়ে না, কোনো ধরনের ত্রুটি নাই, তারপরে ওনাদের বাচ্চা হয় না। এই ধরনের কাপড়কে আমরা বলতেছি আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, মানে তাদের কেন বাচ্চা হয় না আমরা জানি না। এবং এই কাপড়দের জন্য আলটিমেট ট্রিটমেন্টই হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন। তারপরে এন্ডোমেট্রিওসিস নামক একটা রোগ আছে যেটা স্টেজ 3 এবং 4 এ গেলে অবশ্যই আইভিএফ লাগে। পুরুষদের যদি কোনো প্রবলেম থাকে, পুরুষদের স্পার্মের প্রবলেম, যদি শুক্রাণুর পরিমাণ কম থাকে, গ্রোথি কম থাকে, কোনো ধরনের সমস্যা থাকে, তখনই আইভিএফ এর দরকার পড়ে। আর কিছু মহিলা আছেন যাদের হচ্ছে গিয়ে জিনগত ত্রুটি আছে, তাদের নরমালি বাচ্চা নিলে জিনগত ত্রুটি হতে পারে, তাদের আমরা আইভিএফ এর মাধ্যমে বাচ্চা নিতে বলি। এখানে আমরা একটা ছবি রেখেছি, এটা হচ্ছে জরায়ু এবং এটা হচ্ছে ফেলোপিয়ান টিউব যেটা বলি। এই দেখেন কিছু জায়গা ব্লক হয়ে গেছে। এরকম ব্লক হয়ে গেলে নরমালি বাচ্চার দাম হওয়াটা একটু দুরূহ হয়ে পড়ে, তখনই আইভিএফ এর প্রয়োজন পড়ে। এটা আমরা একটা ছবি দেখিয়েছি যেটাকে আমরা বলতেছি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটা একটা ডিম্বাশয়, ডিমের থলি, যেখানে দেখেন এই কালো কালো গুলো সবগুলো হচ্ছে ছোট ছোট ডিম। এই ডিমগুলো বড় হইতে পারে না, বড় না হইতে পারার কারণে ওভুলেশন যেটা আমরা বলি ওইটা হয় না, এবং আলটিমেটলি এই দম্পতিরা বন্ধাত্বে পড়ে না। এবং এই রোগের আলটিমেট যে চিকিৎসা সেটা হচ্ছে টেস্ট টিউব বেবি। এটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস একটা রোগ যেখানে মাসিকটা হচ্ছে গিয়ে জরায়ুর বাইরেও বিভিন্ন জায়গায় হয়, ডিমের থলিতে, ডিমের থলির বাইরে, টিউবে, পেটের ভিতরে, পেরিটোরিয়াল ক্যাভিটিতে, বিভিন্ন জায়গায় হয়, যেটা হচ্ছে গিয়ে বন্ধাত্বের একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ। এখন আসেন আমরা আইভিএফ এ আসলে আমরা কি করি। আইভিএফ টা আসলে মেইন কনসেপ্টটা হচ্ছে আমরা বাচ্চাটা তৈরি করব দেহের বাইরে, আমরা লেবে বাচ্চা তৈরি করব। এজন্য আমরা পুরুষ এবং মহিলার কাছ থেকে ডিম সংগ্রহ করব, তারপরে বাচ্চা আমরা লেবে তৈরি করব, তারপরে আবার মায়ের জরায়ুর ভিতরে দিব। এখানে এই স্টেপগুলো করা হয়। কন্ট্রোল ওভারিয়ান হাইপারস্টিমুলেশন, তারপরে আমরা একটা ইনজেকশন দিই যে আমরা ডিমগুলোকে ম্যাচিউর করি, যেটাকে আমরা ওভুলেটরি ট্রিগার বলি। তারপরে আমরা ডিমগুলোকে সংগ্রহ করি, তারপরে লেবে নিয়ে আমরা পুরুষ এবং মহিলার ডিম দুইটাকে নিষিক্ত করি এবং একটা বাচ্চা তৈরি করি। তারপরে যখনই মায়ের জরায়ু বাচ্চা গ্রহণের উপযুক্ত হবে তখন আমরা এই ভ্রূণটাকে ট্রান্সফার করি মায়ের জরায়ুর ভিতরে, এবং পরে আমরা কিছু হরমোনাল সাপোর্ট দিই। এটাই হচ্ছে কি বেসিক স্টেপস অফ আইভিএফ। এই জিনিসগুলো আইভিএফ এ করা হয়। এটা হচ্ছে একটা মহিলাদের প্রথম দিকের একটা ডিমের অবস্থা। যখনই আমরা পেশেন্টকে আইভিএফ স্টার্ট করবো, আমরা মেডিসিন বা ড্রাগস দেওয়া শুরু করবো, তখন এরকম সাইজের বড় বড় ডিম তৈরি হবে। এই যে ফলিকল গুলো বলি আমরা মেডিকেলের ভাষায়, এর ভিতরেই ডিম্বাণুটা আছে। যখনই এইগুলো বড় হবে আমরা এগুলোকে কালেক্ট করব। এই কালেক্ট করাকে বলা হয় অবাম পিক আপ। আমরা এই যে একটা আল্ট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে পেশেন্টকে হালকা অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা পেটের ভিতর থেকে ডিমের ডিম্বাশয় থেকে এক ধরনের নিডল ব্যবহার করে এটাকে কালেক্ট করব। কালেক্ট করার পরে আমরা এইটা এই নিডলটা আমরা ব্যবহার করি কালেক্ট করার জন্য, এটাকে অবাম পিকআপ নিডল বলে। তারপরে আমরা কি, এটা হচ্ছে একটা আইভিএফ ল্যাব। এখানে আইভিএফ ল্যাবে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো রাখা হয়েছে। এই আইভিএফ ল্যাবে এই ডিমটা চলে যাবে, যে একটা আমরা কালেক্ট করলাম, এটা একটা ওয়ার্কিং স্টেশন যেখানে এই ডিমগুলোকে নিষিক্ত করা হয়।
এটা একটা ডিশ, যেটা মিডিয়া কোটিং। যে ডিমগুলো আমরা কালেক্ট করলাম, এই ডিমগুলোকে আমরা স্ক্রিনিং করি। যে ডিমগুলো আনলাম আমরা ওয়ান পিক আপ করে, এগুলো ভালো না খারাপ এগুলো স্ক্রিন করা হয়, এটাকে ডিনোটেশন বলে। স্ক্রিন করার পরে আমরা এরকম ডিম পাই, জিবি যেটা জার্মিনাল ভেসিকলস M1 এন্ড M2 ওসাইট। আমরা আমাদের টার্গেট হচ্ছে এটা, আমরা M2 ওসাইট চাই, ইট ইজ দ্য বেস্ট ডিম, এটা সবচেয়ে ভালো কোয়ালিটির ডিম। তারপরে আমরা হাজবেন্ডের কাছ থেকে স্পার্ম কালেক্ট করলাম। স্পার্ম কালেক্ট করে এই স্পার্ম গুলো আমরা যে ডিমটা পাইছি এই ডিমের ভিতরে আমরা ইনজেক্ট করে দেবো। এই যে একটা নেডলের মাধ্যমে এটা ইনজেক্ট করা হয়, যে স্পার্মটা এখানে চলে আসছে, এটাকে বলা হয় ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, যেটাকে আমরা বলি ইক্সি। ইক্সি নামে এটা বেশি পরিচিত, পুরো নাম হচ্ছে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। এটা হচ্ছে ইক্সি মেশিন। জিনিসটা খুবই মাইক্রোস্কোপিক, কিন্তু মেশিনটা অনেক বড়। এটা অনেক বড় একটা মেশিন, এই কাজ করতে গেলে অনেক বেশি স্কিলের দরকার হয়। তারপরে আমরা যখন ইক্সি করে ফেললাম, ইক্সি করার পরে এই জিনিসগুলোকে আমরা একটা কালচার ডিশের মধ্যে রেখে দিই। এই প্রত্যেকটা ড্রপের মধ্যে একটা একটা করে ইক্সি করা ওভাম এবং স্পার্ম আছে। তারপরে আমরা এটাকে গ্রো করতে দিই, একটা ইনকিউবেটরের ভিতরে রেখে দিই। এটা একটা ইনকিউবেটর, যেটার ভিতরে এই ডিশগুলো আমরা রেখে দিব। তারপরে আস্তে আস্তে বাচ্চাগুলো গ্রো হওয়া শুরু করবে। এই যে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, এইভাবে বাচ্চাগুলো গ্রো হইতে থাকে। এবং আমরা কি করি, এই 3 নাম্বার দিন অথবা 5 নাম্বার দিনে যদি আমাদের দেখে মনে হয় যে এদের কোয়ালিটি খুবই ভালো, তাহলে আমরা এদেরকে ফ্রিজ করে দিই। আমরা এদেরকে ফ্রিজ করে রেখে দিই, যেটাকে বলা হয় এমব্রায়ো ফ্রিজিং। এই যে একটা কন্টেইনার থাকে, কন্টেইনারের ভিতরে আমরা লিকুইড নাইট্রোজেনের ভিতরে এটাকে ফ্রিজ করে রেখে দিই। তারপরে কি করি, পরের মাসে আমরা যে দম্পতি থাকেন মহিলাকে আমরা বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে তার জরায়ুর ভিতরটাকে রেডি করি, যেটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াল প্রিপারেশন। এই যে এটা একটা গুড কোয়ালিটির এন্ডোমেট্রিয়াম, যেটা বাচ্চাটাকে রিসিভ করতে পারবে। যখনই আমরা এরকম দেখবো যে গুড কোয়ালিটির এন্ডোমেট্রিয়াম আছে, তখনই আমরা এই যে নিষিক্ত ডিমটা ছিল, যেটাকে আমরা ফ্রিজ করে রেখেছিলাম, ওইটাকে আমরা আবার এই জরায়ুর ভিতরে ইনজেক্ট করে দেবো। জরায়ুর ভিতরে ইনজেক্ট করার নাম হচ্ছে এমব্রায়ো ট্রান্সফার। এই জিনিসটাই এমব্রায়ো ট্রান্সফার, ঠিক আছে? আমরা এমব্রায়ো ট্রান্সফার করলাম। এমব্রায়ো ট্রান্সফার করার জন্য আমরা এই ধরনের একটা ক্যাথেটার বলি, এটা এমব্রায়ো ট্রান্সফার ক্যাথেটার বলে। এমব্রায়ো ট্রান্সফার করার ঠিক 14 দিন পরে আমরা একটা প্রেগন্যান্সি টেস্ট করি। 14 দিন পরে যদি দেখা যায় এরকম একটা 2 দাগওয়ালা স্ট্রিপ আসছে, তাহলে দিস ইজ দ্য হোপ, দিস ইজ দ্য সাকসেস। তাহলে এটাই হচ্ছে পুরো আইভিএফ এর একটা প্রসেস। এটা করতে 2 মাস সময় লাগে। প্রথম মাসে আমরা ওভাম পিক আপ করি এবং দ্বিতীয় মাসে আমরা এমব্রায়ো ট্রান্সফার করি। টোটাল আইভিএফ এর কস্ট একটা এভারেজ আমরা ধারণা দিতে পারি যে 3.5 থেকে 4 লাখ পার সাইকেল লাগতে পারে একবার করলে। এভারেজ সাকসেস রেট আইভিএফ 35 বছরের নিচে হয় 45 থেকে 60 ভাগ, 35 থেকে 37 বছর বয়সে 35 থেকে 50 ভাগ, 38 থেকে 40 বছর বয়সে 20 থেকে 35 ভাগ, 41 থেকে 42 বছর বয়সে 10 থেকে 16 ভাগ, এবং 43 বছর এবং তার ঊর্ধ্ব আইভিএফ এর সাকসেস রেট আসলেই কমে যায়, তখন 5 থেকে 8% হয়ে যায়। আমরা একটা কোট বলতে পারি, মেকিং এ পারসন স্মাইল ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, মেবি নট দ্য হোল ওয়ার্ল্ড বাট দেয়ার ওয়ার্ল্ড। আমরা যদি একটা নিঃসন্তান দম্পতিকে একটা বাচ্চা দিতে পারি আইভিএফ এর মাধ্যমে, তার পরিবারে যে আনন্দটা আসবে, এই আনন্দটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই। ধন্যবাদ। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো, আমরা আমাদের সেন্টারের আমরা একটা ভিডিও তৈরি করেছি, এটা একটু দেখার জন্য।
দশজন সাংবাদিক সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেশনকে প্রশ্ন করার জন্য উন্মুক্ত, আপনারা প্রশ্ন করতে আমাদের প্রেজেন্টেশন শেষ, ইনশাআল্লাহ আমরা এটা শুরু করতে যাচ্ছি। আমরা ফেব্রুয়ারি 1 তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু করবো, তারপরে প্রসেস বাই প্রসেস ইনশাআল্লাহ আগাইতে থাকবে। এখন যতটুকু আমাদের প্রেজেন্টেশন হইলো, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমরা কিছু সময় কোশ্চেন আনসার 10 মিনিট, তারপরে উইল গো টু দি এন্ড সেশন ইনশাআল্লাহ। আমাদের সিলেটের ডাক্তাররা কি বাংলাদেশের এবং সিলেটের নাকি না বাইরের কোনো ইয়ে আছে? না, এটা টোটালি সিলেটের আমাদের সিলেট জেলা। আমরা শুনলাম যে বাংলাদেশে 2001 থেকে বেসিক্যালি এই প্রসেসটা শুরু হয়েছে, প্রায় 24-25 বছর। সিলেট জেলাতে কিন্তু এখন পর্যন্ত নাই। আমরা জানি সিলেটে ঢাকায় বেশ কিছু সেন্টার তৈরি হয়েছে, ঢাকার বাইরে অল্প কিছু, তার মধ্যে কাছাকাছির মধ্যে শ্রীমঙ্গলে একটা সেন্টার আছে। সিলেটে কিন্তু এখন পর্যন্ত নাই, এবং আমরা জানলাম যে এটা 2 মাস কিন্তু সময় লাগে জাস্ট ফর প্রিপারেশন। যে প্রিপেয়ার করে আপনার মায়ের জরায়ুতে আমরা ওভামটা দিব, ফার্টিলাইজ ওভামটা দিব, সেটার জন্য 2 মাস সময় লাগে। এই 2 মাস কিন্তু প্রায়শই দম্পতিদের ওই জায়গায় থাকতে হয়, যার জন্য এটা কিন্তু বেশ ডিফিকাল্ট যে আমি এক জায়গায় থাকি, এখান থেকে আরেক জায়গায় গিয়ে এটা করা বেশ ডিফিকাল্ট। আমরা এই জন্য সিলেটে শুরু করলাম। এটা সিলেটের ডাক্তারদের জন্য, এখানে বাইরের কেউ নেই, সিলেট জেলার বাইরে। সিলেটে ইতিমধ্যে আপনারা করেছেন কিনা, বলতে কিরকম, মানে কোর্সটা কিরকম আছে? সিলেটে এখন পর্যন্ত এটা নাই, শুরু করার নাই, শুরু না, এটা এখনো শুরু হয়নি। দিস ইজ দি ফার্স্ট, ইনশাআল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি। আরো কেউ কেউ বোধহয় একটু কাজ করতেছে, কিন্তু আমরা এখন শুরু করতে যাচ্ছি। মানে ফাইনান্সিয়ালি আসলে মানে মানুষ এটা কিরকম খরচ লাগবে এই তো? কিরকম আসবে বা সব শ্রেণীর আমাদের দেশে এখন মানুষের পর্যন্ত করতে পারবে? আমাদের দেশে এখন পর্যন্ত আইভিএফ এর একবার সাইকেল করতে, মানে একবার করতে 3.5 থেকে 4 লাখ লাগে। পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে কয়টা সাইকেল লাগে? পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে 2 মাস সময় লাগে। মানে সাইকেল লাগবে, সাইকেল ব্যাপারটা হচ্ছে একবার আইভিএফ করা, মানে একবার ওভাম পিক আপ করে আমরা ট্রান্সফারটাকে পুরোটাকে আমরা বলতেছি একটা সাইকেল। তো এরকম যদি প্রথম সাইকেলে কারো প্রেগন্যান্সি পজিটিভ হয়ে যায়, তাহলে এক সাইকেলেই তার হয়ে গেল। এখানে এটা আসলে কোনো ধরনের নির্দিষ্ট ক্রাইটেরিয়া নাই। আমরা দেখেছি কেউ 4 বার 5 বার পর্যন্ত আইভিএফ করেছে। এজ ভিত্তিক যে সাকসেসের পার্সেন্টেজটা দেখলাম, এটা কি নারীদের এজটা? এটা মেইনলি ফোকাস অন ফিমেল এজ। ফিমেল লাস্টে মানে কত বছর পর্যন্ত করতে পারবে? এখন পর্যন্ত আমরা মেনোপজাল এজ বলি। আমরা এখন পর্যন্ত বাংলাদেশে 41-42 পর্যন্ত করা যায়। তারপরে হচ্ছে যে এগুলো থাকে, এগুলোর কোয়ালিটি আর খুব বেশি ভালো থাকে না, তো সাকসেস খুব ভালো আসে না। তো আমরা মোটামুটি এটা কিছু জাজমেন্টের ব্যাপার আছে, পেশেন্ট অ্যাসেসমেন্টের ব্যাপার আছে, অ্যাসেসমেন্ট করে বলা যাবে আসলে যে আসলে এই পেশেন্টকে করা যাবে কি যাবে না। আপনারা তো এক্সাম্পল দিয়েছেন ঢাকা, যে ঢাকায় হীরামণি মুক্তার একটা এক্সাম্পল দিয়েছেন, বাইরে কি আর কোনো এক্সাম্পল আছে এরকম? আমরা এখানে দুইটা, ঢাকার বাইরে নাকি বাংলাদেশে নাকি বাংলাদেশের ভেতরেই আমি সাকসেস রেটটা বলতে চাই। আমরা যে সাকসেস রেটটা দেখেছি, এটা আসলে ইন্টারন্যাশনালি যে সাকসেস রেটটা বলা হয় আইভিএফ এর, ওইটাই আমরা দেখিয়েছি। না, এটা যদি আমাদের লোকাল পার্সপেক্টিভ দেখালে ভালো হতো। লোকাল পার্সপেক্টিভে বাংলাদেশের সাকসেস রেট, মানে বাংলাদেশের মধ্যে হ্যাঁ। এভারেজ সাকসেস রেট বাংলাদেশে अराउंड 40-45%। আর যেহেতু আমাদের নিয়ারেস্ট শ্রীমঙ্গলে একটা ইয়ে আছে, সেটার ইয়েটা কিরকম? এটা আসলে আমি কারেক্ট বলতে পারবো না, এটা স্যার বলতে পারবেন। পার্সেন্টেজ ওয়াইজ বলা একটু ডিফিকাল্ট, তবে আমরা কিন্তু পজিটিভ রেজাল্ট তো আমরা এই টোটাল প্রসেসটা যে 2 মাসের যে প্রসেসটার কথা বলা হলো, এখানে কিন্তু যে কোনো সময় মাঝখানে এটা আর নাও আগাইতে পারে। শুরু করলাম কিন্তু 2 মাস আর কন্টিনিউ হইলো না, একটা সাইকেল কিন্তু আবার নষ্ট হয়ে গেল, এরকম হইতে পারে। এবং এরপরে অ্যালাইভ বেবি আমরা পাচ্ছি,
এরপরে বেবি যখন আসে সেই বেবিগুলোকে নার্সিং করাও কিন্তু একটা বেশ চ্যালেঞ্জিং। এরা ছোট হয়, নানান কারণে ডাবল হয়ে যায়, কিছু নানান কিছু হয়। প্রাথমিকভাবে যদি কেউ আসে এবং বাছাই পর্যন্ত উত্তীর্ণ হতে হলে তার এইখানে খরচটা কেমন যাবে, সে আসলে এটার জন্য উপযুক্ত কিনা? কিন্তু সাইকেলটার হিসাব তো বললেন যে আপনারা আমরা যে প্যাকেজটা বলেছি এগুলো আসলে সব ইনক্লুডেড, মানে অ্যাসেসমেন্ট যে লাগবে ওইটা ইনক্লুডেড। এটা কি বলছে, কত বলছিলেন? 4 লাখ। 3.5 থেকে 4 লাখ। মানে সে আসলে এটার জন্য রেডি হবে কি হবে না এটা করতে 4.5 লাখ? না 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 না, টোটাল প্রসেস। কেউ যদি আইবিএফ এর জন্য সিলেক্ট হয় তাহলে আইবিএফ এর জন্য টোটাল রেডি করতে এবং এমব্রয়ডারি ট্রান্সফার পর্যন্ত খরচ করবে 3.5 থেকে 4 লাখ। উনি বলতে আইবিএফ সিলেক্ট করতে কত? হ্যাঁ হ্যাঁ এটাই ওই যে টেস্ট এন্ড এটসেট্রা। মানে প্রাথমিকভাবে তাকে যে নির্ধারণ করলেন যে তার মধ্যে এটা ইয়ে করা যাবে, সেই ইনভেস্টিগেশনগুলো আসলে এইটার সাথে ইনক্লুডেড না, যেহেতু পেশেন্ট সবসময় একটা কারো না কারো ট্রিটমেন্টে থাকতেছে কোনো না কোনো ডাক্তারের। সো দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ইনভেস্টিগেশনগুলোই করা থাকে, যেগুলো করা থাকে না ওইগুলো আমরা করে নিয়ে আইবিএফ স্টার্ট করবো। এটার জন্য আলাদা করে আসলে বলা কঠিন। আইভিএফের মেইন কস্টটা আসে আসলে ওই যে ওষুধগুলা, ইনজেকশনগুলো, যে মেইনটেনেন্সের জন্য। না ভাই একটা কথা বলছেন না, একজন রোগী আসলো সে প্রাথমিক স্টেজে কিছু আগানোর পরে সে সরে যেতে পারে বা এখান থেকে সে বাদ পড়ে যেতে পারে, হ্যাঁ না হতে পারে। তো সেই জায়গায় যদি 4.5 লাখ টাকা প্রথমেই জানলে কিন্তু সে আসবে না। সে যদি মনে করে যে আমি অল্প টাকায় গিয়ে আগে আমি চেক করে নিই যে আমি এটার জন্য উপযুক্ত কিনা, ফিট কিনা, হ্যাঁ হ্যাঁ প্রাথমিক ইয়েটা কত খরচ মানে হবে? ইনভেস্টিগেশনগুলো, রাইট রাইট রাইট। তাকে যে সিলেকশন করবেন আপনি প্রাথমিকভাবে, এক্ষেত্রে তার খরচটা কত পরীক্ষা হবে? নিরীক্ষাতে আসলে প্রথমে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষায় খুব বেশি খরচ হয় না, 30,000 30-40 এর মধ্যে হয়ে যায়। এই কি জানতে চাইছি আর কি। 4.5 লক্ষ টাকা যদি প্রথমে একজন লোক জানে সে প্রথমেই আপনার ইয়ে হয়ে যাবে এখান থেকে। এখানে আমি হ্যাঁ। একটু বলি, এখানে যে 3.5 থেকে 4 লাখ টাকার কথা আমরা বলেছি এটা কিন্তু শুধু আইবিএফ এর ব্যাপারটা। না বুঝতে পারছি, আইবিএফ এর বাইরের যে খরচগুলো আছে এটা তো আপনি ওভারঅল ফুল প্যাকেজের একটা ইয়ে দিচ্ছেন। আচ্ছা এখানে ভাই, এখানে মাতৃগর্ভে ইনটেক্স পর্যন্তই তো আপনাদের প্রথম সাইকেল, রাইট, হ্যাঁ একটা সাইকেল। একটা সাইকেল স্টার্টিং হচ্ছে আমার যোগ্যতা আছে কিনা ওইটার জন্য 30-40 হাজার টাকা খরচ হবে। হ্যাঁ হ্যাঁ। ইনজেক্ট করার পরবর্তী যে সময়টা বাকি 9 মাস বা 10 মাস, ওই সময় খরচ কি পরিমাণ যাবে এবং আপনাদের কেয়ারিংটা কি থাকবে? ইনজেক্ট করার পরে যদি কারো প্রেগন্যান্সি চলে পজিটিভ হয়ে যান, প্রেগন্যান্সি পজিটিভ হয়ে যান, তখন উনি অন্য একটা রোগী হয়ে গেলেন, উনি হলেন গর্ভবতী রোগী। তো সেটার ফলো আপ অন্যরকম হবে, এটা আইবিএফ এর সাথে রিলেটেড না। এটা আপনারা বললেন যে একটু আগে ওই যে আপু বললো আপনাদের বাচ্চাদের ক্যারিং সিস্টেম থাকবে, এটা আমাদের মানে বলতে যাচ্ছি যে আমাদের হাসপাতালে অনেক সময় এই যেমন ধরনের যে শ্রীমঙ্গলের কথা যে বললেন, যেটা আমাদের সবার কাছে জানা আছে, ওখানে কিন্তু জাস্ট ওই আইভিএফ পর্যন্ত, মানে প্রেগনেন্ট হওয়ার পরে যে কেয়ারটা দেওয়া, এনআইসিইউ লাগলে ডেলিভারি, এগুলো বেশিরভাগ সময় কমপ্লিকেটেড থাকে। হ্যাঁ, তো ডেলিভারি, বাচ্চার কেয়ার, ওই সুবিধাগুলো কিন্তু ওখানে নাই। তো আমি এটা বলছি যে আমার এখানে যদি ঢুকে গেল রুগী, তাহলে তার এখান থেকে শুরু করে সে বাচ্চা হওয়া, ডেলিভারি, বাচ্চার চিকিৎসা, সবকিছুর ব্যবস্থা আছে। এটাই আমি বলতে চাচ্ছিলাম, আমরা বলতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই আইবিএফ এর সাথে কানেক্টেড। জি না জি না, এটা মানে সম্পূর্ণ সমাধান যে এই প্রেমিসেস এর মধ্যেই পেয়ে যাবেন এই হাসপাতালে। নাইট্রোজেনে আপনারা বেশি তো ডিমান্ড রাখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক মাস রাখেন। ওইটা মনে করেন কোনো রোগী 1 মাসের মধ্যে যে কোনো কারণে আপনারা ইনজেক্ট করতে ইনজেক্ট করতেন, আপনার ওই নিষিদ্ধ ডিমান্ডটাকে আমি বলি এটাকে আমরা বলি ক্রায়ো প্রিজার্ভেশন। ক্রায়ো প্রিজার্ভেশন করে আপনি 10 বছর 20 বছর রাখবেন, এটা কোনো প্রবলেম না, এটা ফ্রিজ অবস্থায় থাকবে। যখনই আমরা এটা পেশেন্ট কোনো কাপল মনে করলো যে না আমরা আগামী 5 মাস আমরা ট্রান্সফার করবো না, সে 5 মাস পরে এসে করবে, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম। আরেকটা বিষয় মাঝে মাঝে বা অনেক সময় আমরা শুনি যে জমজ বা ট্রিপল 2001 এর হীরামণি মুক্তার 3 জনের জন্ম হয়েছে, এই জমজ বা 3 জনের জন্ম হয়, এই বিষয়টা কেন? আচ্ছা, এই জমজটা কেন হয় এটা ডিপেন্ড করে এমব্রায়ো ট্রান্সফারের উপরে, আপনি কয়টা এমব্রায়ো ট্রান্সফার করছেন। এখন ওয়ার্ল্ড ওয়াইড যেটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে চলতেছে সিঙ্গেল এমব্রায়ো ট্রান্সফার। সিঙ্গেল মানে একটা এমব্রায়ো দিবে, একটা দিয়ে পজিটিভ হবে। কিন্তু এখন পর্যন্ত আমাদের সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টে আমরা 2টা এমব্রায়ো ট্রান্সফার করি। 2টা এমব্রায়ো ট্রান্সফার করলে যদি 2টা এমব্রায়ো যদি ইউটেরাস রিসিভ করে নেয়, জরায়ু রিসিভ করে নেয়, তাহলে এটা টুইন প্রেগন্যান্সি হবে, এটাই আর কিছু। এখন যদি এটা সিঙ্গেল এমব্রায়ো ট্রান্সফারে নেওয়া যায় তাহলে একটা বাচ্চাই হবে। মানে রিস্ক ফ্রি থাকার জন্য ডাবল না, রিস্ক ফ্রি না, এখানে মানে বিভিন্ন ধরনের রিকমেন্ডেশন আছে, কেউ সিঙ্গেল করতে পারে, কেউ ডাবল করতে পারে, বাট ডাবলের উপরে না, 2টা এমব্রায়োর উপরে কখনোই ট্রান্সফার করা হয় না।
এইটা আপনারা কিভাবে নির্ধারণ করেন? কন্ডিশন বা কিভাবে নির্ধারণ না করেন? এটা অনেকগুলো ব্যাপার আছে এমব্রয়ডারি কোয়ালিটির এই ব্যাপার। ব্যাপারগুলো একটু আলাদা করে আমরা মেডিকেল সায়েন্সের লোক না। আমরা আচ্ছা। জাস্ট সাধারণ জ্ঞান হিসেবে জানতে চাচ্ছি যেন আপনারা বুঝতে চাও যে রোগীর অপিনিয়ন নিচ্ছেন কি? যেটাই আমরা ট্রান্সফার করা হবে এটা রোগীর কাছ থেকে কাউন্সিলিং করে কনসেন্ট নিয়ে তারপরে ট্রান্সফার করা হবে। এখানে প্রত্যেকটা প্রসিডিউরে এভরি প্রসিডিউরে কনসেন্ট নেওয়া হবে, কনসেন্ট ছাড়া কোনো ধরনের প্রসিডিউর করা হয় না। একটা বিষয় হচ্ছে আমরা ওই অপারেশনের সময় যে কোথায় আছে যেটা একটা ডিরেক্ট বিষয় দেখে তা জানি না। এখন আপনি আপনারা শেষ করে দেন, মানে বক্তব্য যার এখানে আমি একটু সহজভাবে বলার চেষ্টা করি, যদি রং হয় গাইনোকোলজিস্টরা এটা কারেক্ট করবেন। সেটা হচ্ছে যে আমার শরীরে যখন আমরা কোনো কিছু দেই বাহির থেকে, শরীর এটা রিসিভ করতেও পারে, নাও করতে পারে। মানে শরীর এটাকে ফরেন হিসাবে ট্রিট করে, এবং ফরেন হিসাবে ট্রিট করলে নানান কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে সেটাকে রিজেক্ট করে দিতে পারে। এই জন্য আমার যে ধারণা দে উইল মেক ইট কারেক্ট, যে দুটো আমরা দিচ্ছি সেই ইউটেরাস দুটাকেও রিসিভ করতে পারে, আবার দুটাকে নষ্ট করে ফেলতে পারে, দুটোর মধ্যে একটাকে রিসিভ করতে পারে। মানে এই জন্য যেটা আপনি বললেন যে আমার এই কিছুটা সেফটি, যে আমি এত কিছু করলাম দিলাম, হ্যাঁ ঠিক আছে, ডাবল যদি হয়ে যায়, ওইটা অপিনিয়ন নিচ্ছেন কিনা, ক্লিয়ার অপিনিয়ন? হ্যাঁ অবশ্যই সেটা আমরা নিব না আমরা। সরি মাইন্ড করবেন না, অডিট অনেক সময় আমরা কিন্তু দেখি না কি জি এক্স্যাক্টলি রাইট। এই কাউন্সিলিং এর কোনো বিষয় আছে এবং কাউন্সিলিংটা কারা করে এই বিষয়টা কি? কাউন্সেলিং এখানে তো আমাদের ডাক্তারই কাউন্সিলিং আমরা নিজেরাই করি। Right. এবং হচ্ছে গিয়ে আইভিএফ কোনো ইমার্জেন্সি প্রসিডিউর না, যে এখন না করলেই পেশেন্ট মারা যাবে বা এরকম কিছু না। তো এখানে এনাফ টাইম নিয়ে কাউন্সিলিং করে আবেগের একটা বিষয় আছে, আবেগের একটা বিষয় আছে। এই ব্যাপারটা, এই আইভিএফ এবং ইনফার্টিলিটি ব্যাপারটা কিন্তু ইনফার্টিলিটি ব্যাপারটাই আসলে কাউন্সিলিং এর উপরে। আমরা রোগীকে কনভিন্স করি। আমরা কেউ আসন নেই প্রশ্ন করার, আর নাই আমরা জাস্ট লাস্ট আবার প্রশ্নের জবাবটা শেষ করেন। মাধ্যমে কমবেন না আমরা প্রত্যেকটা স্টেপে প্রথম থেকে শুরু করে একদম এমব্রয়ডারি ট্রান্সফার পর্যন্ত প্রতি স্টেপসে পেশেন্টকে কাউন্সিলিং করা হয়, পুরো প্রসিডিউর বুঝিয়ে বলা হয় কত খরচ হবে এবং কি পরিমাণ সাকসেস আসতে পারে তার হিসাবে ওইটা পর্যন্ত কাউন্সিলিং করে দেওয়া হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের শেষ বোধহয় আমাদের সাংবাদিকরা সব অনেক প্রশ্ন আবার 2 মিনিটে বলতেন একটু বিষয়টা আপনাদের অনেকে পরে আসছে শুরু থেকে আচ্ছা, মানে আইভিএফ এর পুরো প্রসেসটা, আইভিএফ এর প্রসেস হচ্ছে আমরা কতগুলো ইন্ডিকেশন নেই যে কার আসলে আইভিএফ লাগবে। স্যার এটাকে একটু দেখাই ফেলবো। না, এটা একবার দেখছি আমরা আবার দেখতে প্রস্তুত নই। দেখছি আপনাদের বক্তব্যের মধ্যে আপনি শর্টে শুধু এটা সামারি করে দিন। হ্যাঁ, আমরা হচ্ছে কি প্রথমে সিলেক্ট করি কার আইভিএফ লাগবে, তারপরে আমরা তাকে কিছু ড্রাগস বা মেডিসিন দেই, তারপরে আমরা ডিম তৈরি করি এবং ডিমগুলোকে সংগ্রহ করি। সংগ্রহ করার পরে এই ডিমগুলোর ভিতরে আমরা পুরুষের যে শুক্রাণু আছে ওইটাকে আমরা ইনজেক্ট করি, যেটাকে বলা হয় ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, তার ইক্সি। ডক্টর ভিডিওটা দিয়ে দেন আমার লাগবে না ভাইয়া। তারপরে ওই ইক্সি করার পরে আমরা যে নিষিক্ত যে ব্রুটা আছে ওটাকে আমরা একটা কালচার ডিশের মধ্যে রেখে দিই এটাকে গ্রো করার জন্য, এবং একটা সময় পরে এটা একটা বাচ্চা তৈরি করে, এবং এই বাচ্চা তৈরি হওয়ার পরে আমরা এটা স্টেজিং করি, স্টেজ 3 মানে ডে 3 ডে 5 এমব্রায়ো। তারপর আমরা এটাকে একটা লিকুইড নাইট্রোজেনে ফ্রিজ করে দিই, এটাকে আমরা ফ্রিজিং বলে। তার পরবর্তী মাসের যখন মহিলার জরায়ু রেডি হয়ে যাবে বাচ্চা গ্রহণ করার জন্য, তখন আমরা এই যে ফ্রিজ করা বাচ্চা ছিল ওইটাকে আবার থ্রো করে এটাকে বাচ্চাকে আমরা জরায়ুর ভিতরে দিয়ে দিই। তারপরে আমরা যেদিন ট্রান্সফার করলাম এটাকে আমরা ট্রান্সফার বলে, আমরা ট্রান্সফারের 14 দিন পরে আমরা হচ্ছে কি প্রেগন্যান্সি টেস্ট করি। প্রেগন্যান্সি টেস্ট করে দেখি এটা পজিটিভ কিনা না, যদি পজিটিভ হয় তাহলে আমাদের সাইকেল সাকসেসফুল, আর যদি পজিটিভ না হয় তাহলে আমাদের সাইকেল আনসাকসেসফুল। এটাই হচ্ছে একটা ব্রিফ ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা টেস্টিং ভিডিও। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা একটা মজুমাত তাই না আচ্ছা, তাইলে আমাদের শেষ সবার প্রশ্ন শেষ মোটামুটি, তো যেটা আর কি আমরা খুবই আশাবাদী যে আমরা অনেক জায়গায় অনেক মানুষ কিন্তু শ্রীমঙ্গল গেছে, ঢাকাতে গেছে, দেশের বাইরেও গেছে, ইন্ডিয়াতে অনেক মানুষ গেছে, আমাদের কলিগও অনেক আছেন যে এরকম সমস্যা ভুগতেছে। তো যাই হোক, এটা ব্যাপার হচ্ছে যে আপনারা এটা করছেন সিলেটে, আমরা আশাবাদী যে সিলেটে ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি একটা ছোট্ট একটা আমার জানার আছে যে
অনেক গরিব মানুষ কিন্তু এক্ষেত্রে মানে এই যে কস্টিংটা অনেক বেশি হয়ে গেছে। তো এই ক্ষেত্রে যদি কোনো সুযোগ সুবিধা আপনারা দিতে পারেন কিনা, এটা আমার জানা। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হচ্ছে যে এই যে প্রসেস বা ল্যাব যেটা দেখালেন আমাদের ডাক্তার সৌম্য, এই এখানে কোনো আইটেম কিন্তু আমাদের দেশে নেই। সবগুলো আইটেমে বাইরের এবং আমাদেরকে বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে হচ্ছে। এবং পরবর্তীতেও যে এটার যে কনসালটেন্সি, এমপারোলজিস্ট, এগুলো কিন্তু বাংলাদেশে এখন সেরকম ভাবে এনাফ নাই। ইন্ডিয়া থেকে অনেক সময় ইন্ডিয়া মোটামুটি এই লাইনে বেশ আগায় আছে। ইন্ডিয়া থেকে আমাদেরকে কনসালটেন্ট কিন্তু আনতে হয় এবং ওনারা আসবেন, এসে দেখে আমাদেরকে কিছু পরামর্শ দিয়ে যাবেন। আমরা একসময় যখন ফুললি ডেভেলপ হয়ে যাবো তখন হয়তো ওনাদের লাগবে না। সো কস্টিংটা কিন্তু ইজ ভেরি ডিফিকাল্ট টু রিডিউস। তারপরেও যেহেতু আপনারা বলছেন আমাদের দেশ গরিব, আমাদের মানুষরা অনেকের ইচ্ছা আছে পিতামাতা হওয়ার, কিন্তু সেই অ্যাবিলিটির অনেকের কোশ্চেন আছে। এক নম্বর হচ্ছে যে রিডিউস ইন প্রাইস, হচ্ছে যে সিলেটের বাইরে যদি উনি না যান অটোমেটিক্যালি কিন্তু ওনার প্রাইস অনেক রিডিউস হয়ে যাচ্ছে। কারণ বাইরে গেলে ওনার 2 মাসের জন্য বা 1 মাসের জন্য একটা বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে, এটসেট্রা এটসেট্রা। তারপরে উইল কনসিডার যে স্পেসিফিক্যালি যদি দেখা যায় কারোর পক্ষে একটু কমানো সম্ভব, আমরা সেটা অবশ্যই সেটা আমরা কনসিডার করব। এখন কি বক্তব্য? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। এই মঞ্জু কিছু আছে? এখন বক্তব্য প্রদান করবেন আমাদের সম্মানিত বিশেষ অতিথি প্রফেসর ডক্টর নমিতা রানী সিনহা। আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বলছিলাম আমি প্রথমেই সবার পরিচয় দিচ্ছি। আমি আসতে একটু লেট হয়ে গেছে, সামনে প্রেজেন্টেশনের মোটামুটি শেষের দিকে আমি এসে করতে পারলাম। তো যাই হোক, আমি আসতে পেরেছি, এটাতেই আমি খুশি। এবং আজকে আমাদের এটা আসলে বলবো যে এটা বৃহৎ কর্মযজ্ঞ। এটা তো আসলে যেহেতু সিলেট অঞ্চলের মধ্যে এটা নাই, এখন পর্যন্ত এস্টাবলিশড হয় নাই, আমরা এটা শুরু করতে যাচ্ছি। এবং আমি মনে করি এটাতে সিলেটের মানুষজনের অনেক উপকারে আসবে, উপকৃত হবে। আপনারা আসছেন কষ্ট করে, এবং আমার মনে হয় আজকের প্রেজেন্টেশন থেকে এই বিষয়ে অনেকখানি ক্লিয়ার হওয়া গেছে। যদিও আমি শেষের দিকে ছিলাম, তাও যখন সম্ভব খুব শর্ট করে বললো, মনে হয় যে আমরা মোটামুটি বুঝতে পেরেছি বিষয়টা। আর কষ্টের বিষয়টা আসলে এটা খুবই এক্সপেন্সিভ একটা প্রসিডিউর শুরু থেকে। এটা শুধু আমাদের দেশে না, সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা এক্সপেন্সিভ একটা প্রসিডিউর। বরং আমি মনে করি যে বাংলাদেশে অনেক কম খরচে কিভাবে জানি হয়ে যাচ্ছে, বাইরে আরো বেশি খরচ, ইন্ডিয়াতে যাচ্ছে বা বিদেশে যেখানে ইউএসএ, ইউকে, এগুলোতে আরো অনেক এক্সপেন্সিভ এই প্রসিডিউর গুলা। তো যাই হোক, আমরা আমাদের স্যার স্বীকৃতি দিয়েছেন যে আমরা যদি সম্ভব সেখানে আমরা প্রাইস রিডিউস করার চেষ্টা করব। এবং আমরা সবাই মিলে আমাদের এই ইনফার্টিলিটি সেন্টারের সাকসেস কামনা করছি এবং আপনাদের সবার কাছ থেকে দোয়া চাচ্ছি। আমি আমাদের সম্মানিত প্রধান অতিথি প্রফেসর অধ্যক্ষ জিয়াউর রহমান চৌধুরী স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ইনফার্টিলিটি সেন্টার উদ্বোধনের উপলক্ষে আয়োজিত এই সাংবাদিক উপস্থিত মা ও শিশু হাসপাতালের সম্মানিত এমডি মহোদয় এবং অন্যান্য যারা এই সেন্টারের সাথে জড়িত যারা কনসালটেন্ট বৃন্দ এবং সাংবাদিক ভাইয়ের, আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাই যে এইরকম একটা ইনফার্টিলিটি সেন্টার ওনারা শুরু করতে যাচ্ছেন। এবং সিলেটে আপনারা শুনেছেন যে শুধুমাত্র শ্রীমঙ্গলে একটি ইনফার্টিলিটি সেন্টার আছে, যদিও সেটা পূর্ণাঙ্গ না। এবং সিলেটে এই প্রথম যেটা এই ইনফার্টিলিটি সেন্টার শুরু হচ্ছে। আপনারা জানেন যে আমাদের দেশে বর্তমানে কিন্তু এইরকম মা বাবা সংখ্যা অনেক বেশি বিভিন্ন কারণে। সেটা আমরা যদি বলি, অনেকেই বলেন যে এখন বিভিন্ন হাইব্রিড ফুড, জাঙ্ক ফুড বা আমাদের লাইফস্টাইল,
হ্যাঁ, এগুলির কারণে কিন্তু এই আগের তুলনায় ইনফার্টিলিটি বা আমাদের মানে এই যে ব্যস্ততা, হ্যাঁ, দেখা যায় যে বাবা মা দুজনই চাকরিজীবী বা অনেক ব্যস্ত সময়, সব মিলে কিন্তু ইনফার্টিলিটি রেট কিন্তু অনেক বেড়ে গেছে। এবং এই কারণে এই ধরনের অনেক কাপল, আপনারা নিজেরাও বলেছেন যে আপনাদের অনেকে কলিগরাও দেশের বাইরে, এর আগে তো আমাদের দেশে এরকম ছিলই না, ইন্ডিয়ায় যে চিকিৎসা বা যারা আরও অ্যাফ্লুয়েন্ট তারা আরও ব্যাংকক বা সিঙ্গাপুর এইগুলি দেশে যে চিকিৎসা নিতেন, কিন্তু ঢাকায় বেশ কবছর আগেই শুরু হয়েছে। কিন্তু সেই দিক দিয়ে আমাদের সিলেট আমি বলব যে অনেক পিছিয়ে ছিল। এবং বর্তমানে যে প্রাইভেট যে সেক্টরগুলি, হ্যাঁ, গভর্নমেন্টের পাশাপাশি আসলে গভর্নমেন্ট সেক্টর অনেক কিছুই আসলে আমরা অনেক সময় দিতে পারি না, সেই সুযোগ সুবিধা থাকে না। প্রাইভেট সেক্টরে এখন এগিয়ে আসছে এবং এই ধরনের সেন্টার যদি আরও প্রতিষ্ঠিত হয় ভবিষ্যতে হয়তো বা সিলেটে আরও দুই একটা আমরা শুনতে পাচ্ছি হবে। এবং তাহলে কিন্তু আলটিমেটলি যে কস্টিংয়ের কথা আপনারা বলছেন, সেই কস্টটাও আলটিমেটলি একটা কম্পিটিশন থাকলে কিন্তু কস্ট কমে আসে, এটা আপনারা নিজেরাই জানেন। এবং এখানে যে কথা বলেছেন প্রফেসর তারেক আজাদ, যে এখানে সব কিছুই যেহেতু বাইরের জিনিস, বাইরের মেটেরিয়াল ইউজ করতে হয়, এবং এমব্রায়োলজি যেটা যার সবচেয়ে মানে ইম্পর্টেন্ট যার রোলটা এমব্রায়োলজিস্ট, এখনও আমাদের দেশে কিন্তু ওইভাবে এমব্রায়োলজিস্ট গড়ে উঠে নাই। ইন্ডিয়া থেকে যেটা শ্রীমঙ্গলে যেটা আছে সেখানেও যিনি আসেন উনি ইন্ডিয়া থেকে এসেই করেন কাজ, পরে আবার চলে যান, 15 দিন থাকেন মাসে থেকে আবার চলে যান। তো এখানেও এই সেন্টার আমি শুনেছি যে ওনারাও বাইরে থেকে আনবেন এবং আস্তে আস্তে এখানে কোনো ডক্টরকে ট্রেন্ড আপ করবেন, যেটা আমাদের আসলে বেশি দরকার। আমাদের খুব ভালো ভালো চিকিৎসক আছেন, কিন্তু অনেক সময় যে ট্রেনিংয়ের অভাবে বা এই ফেসিলিটির অভাবে কিন্তু ওনারা ওইভাবে কাজের সুযোগ পান না। আমার মনে হয় এই যে সেন্টারটা শুরু হতে যাচ্ছে সেখানে অনেক চিকিৎসকের কর্মসংস্থানও তৈরি হবে, অনেকেই সেই সুযোগটা পাবেন। আমাদের অনেক ভালো ভালো গাইনোকোলজিস্ট আছেন সিলেটে, হ্যাঁ, ওনারা অনেক ভালো ভালো কাজ করছেন এবং তারাও এই যে ইনফার্টিলিটি নিয়ে কিন্তু অনেক ধৈর্যের বিষয়। ইনফার্টিলিটির বিষয়টা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে যারা কাজ করেন তারা কিন্তু আর অন্যদিকে মনোযোগ দেওয়ার কোনো সুযোগ থাকে না, এবং এখানে অনেক ধৈর্যের বিষয়। এবং যারা এখানে অনেক কনসালটেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু সেই চিন্তাভাবনা নিয়েই কিন্তু এটার সাথে ইনভলভ হয়েছেন, যাতে সিলেটের মানুষদেরকে তারা সেই সেবাটুকু দিতে পারেন। তো আমার বিশ্বাস এই সেন্টারটা একটা ভালো সেন্টার হবে এবং শুধুমাত্র ধনীদের জন্য না, গরিবদের জন্য ওনারা একটা সুযোগ তৈরি করে দিবেন, কারণ স্বাস্থ্য কিন্তু সবার অধিকার। যতটুকু সম্ভব ওনারা চেষ্টা করবেন এবং সেটা ওনারা করবেন বলে আমার বিশ্বাস। এবং এখানে যেহেতু একটা পূর্ণাঙ্গ হাসপাতাল আছে, এখানে এনআইসিউ এবং আপনারা জানেন যে সিলেটে কিন্তু এই যে এনআইসিউ বা স্কেনু যেটা বলেন পিআইসিউ, এটা কিন্তু পূর্ণাঙ্গভাবে এই মা ও শিশু হাসপাতাল প্রথমেই শুরু করেছিল, পাশাপাশি অনেক জায়গাতেই আছে এবং সেই সার্ভিসটুকু ওনারা দিচ্ছেন। যেহেতু এখানে ডেলিভারি হওয়ার পর অনেক সময় কিন্তু প্রিমেচুর বেবি ডেলিভারি হয়, হ্যাঁ, যে বাচ্চাগুলি কম ওজনের বাচ্চা, তখন এই বাচ্চাদেরকে কিন্তু এনআইসিউ বা স্ক্যান এগুলির প্রয়োজন হয়। এবং আমরা দেখি অনেক সময় শ্রীমঙ্গল থেকে সেই রুগীগুলি কিন্তু সিলেট আসে, যেহেতু আমি নিজেও একজন পেডিয়াট্রিশিয়ান, আমরাও দেখি, এবং তখন কিন্তু অনেক রুগী আস্তে আস্তে খারাপ হয়ে যায়। সেই দিক দিয়ে কিন্তু এইখানে যেহেতু এই সেবাটুকু আছে, মানে কমপ্লিট একটা প্যাকেজ, একজন রুগী একদম প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ডেলিভারি পর্যন্ত এবং তার শিশুর মানে চিকিৎসা পর্যন্ত উনি এখানে করতে পারছেন। এটা একটা আমার মনে হয় একটা বড় সুযোগ। এবং এই আমাদের যারা রুগীরা এখন দেশের বাইরে যেতে হতো বা ঢাকায় কারণ সিলেটের মানুষ কিন্তু ঢাকায় যে চিকিৎসা নিতে খুব একটা স্বাচ্ছন্দ্য ফিল করেন না, সেটা আপনারা জানেন। অনেকের টাকা আছে কিন্তু তারপরেও তারা চান যে সিলেটে থেকে চিকিৎসা নিতে। সেই দিক দিয়ে এই ধরনের সেন্টার আরও হওয়া উচিত বলে আমি মনে করি এবং আশা করি এরকম গড়ে উঠবে এবং আমাদের সিলেটের মানুষজন সেই সেবাটুকু পাবেন। সিলেট শুধু না, সিলেটের আশপাশ যারা আছেন তারাও সেই সেবাটুকু এখানে দিতে পারবেন। এবং আমি চিকিৎসক যারা আছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো যে তারা যাতে নিরলসভাবে, যাতে মানুষ যাতে এখানে কোনো ধরনের প্রতারিত না হয়। অনেক জায়গায় আমরা দেখেছি যে প্রতারিত হয় বিভিন্ন সেন্টারে যেয়ে, এবং সেটা যাতে না হয় এবং সঠিক সেবাটা যাতে তারা দেন। এবং কাউন্সিলিং, এক ভাই কাউন্সিলিংয়ের কথা বলেছিলেন, সেটা খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের চিকিৎসকদের মধ্যে এই কাউন্সিলিংয়ের কিন্তু অভাব আছে। আমরা একদম সম্পূর্ণ প্রসেস যদি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত রুগীদেরকে বুঝিয়ে বলি এবং তার কি খরচ হবে, সে যদি মাঝপথে এসে জানে যে তার
এত টাকা লাগবে, তখন কিন্তু অনেকেই আর বিটে বাড়ি বিক্রি করে আসতে হয়। সে যে প্রথমেই বুঝে যে না তার এইটুকু খরচ হবে, তাহলে সে হয়তোবা সেইটা যাবে অথবা সে যাবে না। তো এই জিনিসটা চিকিৎসকরা আমার বিশ্বাস প্রথম থেকেই বুঝিয়ে, প্রসেসটা বুঝিয়ে, সময়ের বিষয়টা, এবং এখানে যাতে সাকসেস নাও আসতে পারে এটাও বলতে হবে। যে আপনারা দেখেছেন যে এখানে বলা হয়েছে 40% মতো সাকসেস, মানে 60% তাহলে সাকসেস হচ্ছে না, সেই জিনিসটাও তাকে খুলে বলতে হবে। তো এইভাবে বুঝিয়ে যাতে সুন্দরভাবে কাউন্সিলিং করে যাতে তারা রোগীদেরকে সেবাটা দেন, সেই আশাবাদ ব্যক্ত রেখে এবং আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।